লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদ রচিত ৩টি সেনা অভ্যুত্থান ও না বলা কিছু কথা এই গ্রন্থটির ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, ৩রা নভেম্বর এবং ৭ই নভেম্বর ১৯৭৫ সালের এই ৩টি তারিখ নিয়ে আলোচনা করা হয়েছে। এই ঐতিহাসিক গ্রন্থটির প্রথম সেনা বিদ্রোহ ৭৫-এর ১৫ই আগস্ট পর্বটির আজকে শেষ পর্ব। অনেকেই বলেন ১৫ই আগস্ট অভ্যুত্থানের সময় মুজিবুর রহমানকে কি বাঁচানো যেত? অভ্যুত্থানের গতিধারা পর্যালোচনা করলে দেখা যাবে দেশের রাজনৈতিক অস্থিরতা শুরু থেকে শেখ সাহেবের উপর আকস্মিক হামলার ভয় যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। সবকিছু জানা সত্ত্বেও সংশ্লিষ্ট ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়। তার মৃত্যুর জন্য গোয়েন্দা ব্যর্থতা যথেষ্ট দায়ী। এমনকি ক্যান্টনমেন্টে সেনা গোয়েন্দা সংস্থাও সামান্য তৎপর থাকলে শুরুতেই এই অভিযান নকশাত করে দেওয়া সম্ভব হতো। শেখ সাহেবের নিজের প্রাইভেট বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই দুর্বল ও অপ্রতুল। বাসায় সুপরিকল্পিত সুদৃঢ় রক্ষা ব্যবস্থা থাকলে এসব আক্রমণ সফল হতো না। তার বাসায় প্রচুর অটোমেটিক অস্ত্রশস্ত্র মজুদ থাকলেও সেগুলো সুষ্ঠু ব্যবহার করে কড়া প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি। ১৫ই আগস্টের সকালবেলা তার বাসার ভেতর থেকে আরও ২৫-৩০ মিনিট সময় প্রতিরোধ করতে পারলে ততক্ষণে রক্ষী বাহিনী, আর্মি, বিডিআর বা অন্যান্য সংস্থা তার সাহায্যার্থে বাসায় পৌঁছে যেতে পারত। বাসার ভেতর দোতলায় ওঠার পেছন দিকের গেটটা খোলা থাকায় হামলাকারীরা বিনা ক্লেশে বিনা বাধায় দোতলায় ওঠার অপ্রত্যাশিত সুযোগটি পেয়ে যায়। দোতলায় ওঠার সিঁড়িঘরের নিচের এবং ওপরের ২টি সিকিউরিটি দরজা বন্ধ থাকলে হামলাকারীদের পক্ষে সরাসরি অপারেশন করা খুবই দুষ্কর হতো। ফলে দোতলার উপর থেকে জামাল কামালের পক্ষে দীর্ঘক্ষণ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হতো। প্রচুর রিয়াকশন টাইমও পাওয়া যেত এর ফলে শেখ সাহেব বেঁচেও যেতে পারতেন। রাত্রিবেলা দোতলায় ওঠা সিঁড়িঘরের ২টি দরজায় খোলা রাখার পরিণতি বড়ই আত্মঘাতী হয়েছিল। আপৎকালীন সময়ে তড়িৎ রিয়াকশন করার জন্য কোনো আপৎকালীন প্ল্যান বা বিশেষ ট্রুপ রাখা হয়নি। এমনকি তড়িৎ মেসেজ পাঠাবার জন্য টেলিফোন ব্যতীত বিকল্প ওয়্যারলেস এটিও রাখা হয়নি, যার জন্য গোলাগুলি শুরু হওয়ার পর রাষ্ট্রপতি যথেষ্ট সময় ও সুযোগ পাওয়া সত্ত্বেও সঠিক স্থানে তড়িৎ গতিতে মেসেজ পৌঁছতে সক্ষম হননি। এত বড় রক্ষী বাহিনীর কমান্ডার চ্যানেল ছিল বড়ই দুর্বল, অথর্ব, অকর্মণ্য। চরম মুহূর্তে কমান্ডার ব্রিগেডিয়ার নুরুজ্জামান ছিলেন লন্ডনে। তা না হলে হয়তো রক্ষী বাহিনীর তড়িৎ রিয়াকশন শেখ সাহেবকে রক্ষা করতে পারত। ৩২ নং রোড থেকে শেরেবাংলা নগর রক্ষী বাহিনী হেডকোয়ার্টার ছিল মাত্র কয়েক মিনিটের দূরত্বে, অথচ ঘটনার সময় কয়েক হাজার রক্ষী সৈন্য নীরবে প্রস্তুত অবস্থায় ওখানে দাঁড়িয়ে রইল। এমনকি বাসার গেইটে ছিল রক্ষী বাহিনীর ৪০-৫০ জন নিয়মিত গার্ড। তারা সবাই বিনা যুদ্ধে হাত তুলল। এসবই ছিল অমার্জনীয় ব্যর্থতা। গোয়েন্দা প্রধান সালাউদ্দিন সর্বপ্রথম শফিউল্লাহকে আনুমানিক ভোর ৫টা ১৫ মিনিটের সময় অভ্যুত্থানের খবর দেন। তখন যদি সেনাপ্রধান নিজ উদ্যোগে ৪৬ ব্রিগেডের কিছু সৈন্য তড়িৎ গতিতে মুভ করতে পারতেন, তাহলে হয়তো রাষ্ট্রপ্রধানকে বাঁচানো সম্ভব হতো। ৫টা ৩০ মিনিটে সাফায়েতকে যখন রাষ্ট্রপতি ভবন আক্রান্ত হওয়ার সংবাদ দেন, তখন যদি জরুরি ভিত্তিতে কোয়ার্টার গার্ডগুলো থেকে জরুরি ভিত্তিক কিছু সৈন্য রওনা করানো হতো, তাহলেও তার বেঁচে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। কিন্তু সংকট সময়ে একটি সৈন্য মুভ করানো হলো না। মধ্যরাতে অভ্যুত্থান ঘটতে যাচ্ছে, সোর্স মারফত এরকম একটি আভাস সর্বপ্রথম জানতে পারেন ডিজিএফআই এর ব্রিগেডিয়ার রৌফ রাত আনুমানিক ২টা অথবা ৩টার দিকে, কিন্তু তিনি কাউকে জানাননি। জেনারেল শফিউল্লাহ বলেন, তিনি যে ব্যবস্থা নেন তা হল অজানা আশঙ্কায় তিনি তৎক্ষণাৎ তার বাসা ত্যাগ করে পরিবার নিয়ে বাসার পেছনের মাঠে একটি গাছের নিচে লুকিয়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করেন। ঘটনার পর সকালে বেরিয়ে এসে ব্যর্থতা ঢাকতে বিভিন্ন অসংলগ্ন গল্পের অবতারণা করেন এবং পত্রপত্রিকায় বিবৃতি দেন। অথচ সময়মতো সংশ্লিষ্ট সবাইকে সংবাদ দিলে খুব ভোরেই কাউন্টার ব্যবস্থা নেওয়া সম্ভব হতো। গোয়েন্দা প্রধান নিশ্চিতভাবে ভোর ৫টার আগেই আক্রমণের খবর পান।
তিনি তখনও যদি সরাসরি রাষ্ট্রপ্রধানকে রেড টেলিফোনে কথা বলে শুধু তাকে সাবধান করে দিতেন, তাহলেও তার বেঁচে যাওয়ার ৮০% সম্ভাবনা ছিল। শেখ সাহেব অসম সাহসে এতগুলি গোলাগুলির মধ্যে হামলাকারীদের সামনে তাড়াতাড়ি বেরিয়ে না এসে যদি তার কামরার দরজা লক করে বাড়ির ভেতরেই কোথাও কোনো ঘরে লুকিয়ে থাকতেন, তাহলেও হামলাকারীদের পক্ষে তাকে খোঁজ করে বের করতে সময় লাগত। চাইলে পেছন দিক দিয়ে তিনি হয়তো পালিয়েও যেতে পারতেন, কিন্তু তিনি কোনো রকম আত্মরক্ষামূলক পন্থার কথা চিন্তা করেননি। আরেকটি বড় প্রশ্ন হল, 15ই আগস্ট ক্যান্টনমেন্ট থেকে কেন সৈন্য মুভ করানো হলো না? 15ই আগস্ট ভোর 5:30টায় রাষ্ট্রপতি ভবন আক্রান্ত হয়। ক্যান্টনমেন্টে ডিজিএফআই প্রধান ও সেনা গোয়েন্দা প্রধান ভোর 5টার আগে অভিযানের খবর পান। সেনাবাহিনীর প্রধান খবর পান আনুমানিক 5:15 রাষ্ট্রপতির সাথে তার ফোনে শেষ কথা হয় 5:50 পর। ঢাকার ব্রিগেড কমান্ডার সাফাত জামিল আক্রমণ সংবাদ পান 5:30টায়। ভোর 6টার দিকে রাষ্ট্রপতি আক্রান্ত হয়ে নিহত হন। ক্যান্টনমেন্ট থেকে তার সাহায্যার্থে একটি সৈন্য তখনও মুভ করেনি। এই ব্যর্থতা কার? বহুদিন পর আজও সবার মনে বারবার এই একটি জিজ্ঞাসা তাড়া করে ফেরে, সৈন্য কেন মুভ করল না ক্যান্টনমেন্ট থেকে? এ নিয়ে আজও চলেছে প্রবল বাগ বিতণ্ডতা। প্রথমেই সেনাপ্রধান শফিউল্লাহ আক্রমণের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঢাকার ব্রিগেড কমান্ডার সাফাত জামিলকে ভোর 5:30টায় ফোন করেন এবং তৎক্ষণাৎ সৈন্য মুভ করতে বলেন। কিন্তু সাফাত জামিল বলেছেন, সেনাপ্রধান তাকে আক্রমণের সংবাদ দেন ঠিকই, কিন্তু সৈন্য মুভ করতে কোনো নির্দেশ দেননি, তাই তখন সে কোনো মুভ করেনি। তার ভাষায় শফিউল্লাহ কেবল তখন বিড়বিড় করেছেন, কিন্তু তাকে কোনো নির্দেশ দেননি। তিনি ছিলেন সম্পূর্ণ বিভ্রান্ত, উদ্ভ্রান্ত। সাফায়েত সৈন্য মুভ করছে না দেখে শফিউল্লাহ আবার তাকে ফোন করেন আনুমানিক 6টার দিকে, কিন্তু তখন দেখা যায় সাফায়েত তার ফোনের রিসিভার তুলে রেখেছে। এক্সচেঞ্জ থেকে অপারেটর তাই জানায় শফিউল্লাহর ভাষ্য। এমতাবস্থায় শফিউল্লাহ খালেদ মোশাররফকে ফোন করে তার বাসায় ডেকে এনে তাকে সাফায়েত জামিলের কাছে পাঠান সাফায়েতের সৈন্য মুভ করাতে। শফিউল্লাহ চতুর্দিকে ক্রমাগত ফোন ঘোরাতে থাকেন। ডেপুটি চিফ জিয়াউর রহমান সহ অন্যদের সাথে কথা বলতে থাকেন। তারপর তিনি তৈরি হয়ে অফিসে ছুটে যান। এখানে তার যে বড় ভুল হলো তা হলো, তিনি যখন দেখলেন যে কোনো কারণেই হোক সাফায়েত জামিল তার সৈন্য মুভ করছে না, তখন তিনি মাত্র 500 গজ দূরে অবস্থিত সাফায়েতের হেডকোয়ার্টারে একে ওকে না পাঠিয়ে নিজেই ছুটে গিয়ে সাফায়েতের সৈন্য মুভ করার ব্যবস্থা নিতে পারতেন। এখানে তিনি চরম মুহূর্তে টেলিফোন ও কথাবার্তায় অযথা অনেক সময় নষ্ট করলেন, কিন্তু একটি সৈন্য ক্যান্টনমেন্ট থেকে মুভ করাতে পারলেন না। এখানে সেনাপ্রধান দ্রুততার সাথে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন। তবে সঙ্গত কারণেই বোঝা যায় ঘটনার ভয়াবহতায় তিনি দারুণ টেনশনে ভুগছিলেন। সম্ভবত উত্তেজিত হয়ে কিছু নার্ভাসও হয়ে পড়েন তিনি। তবে ঘটনা প্রবাহ থেকে বোঝা যায় ওই মুহূর্তে তার ব্যর্থতা ছিল অনিচ্ছাকৃত, মোটেই ইচ্ছাকৃত নয়। কাদের সিদ্দিকী বলেছেন, তিনি ছিলেন একজন অথর্ব, অকর্মণ্য। মনে হয় এই কথাগুলো যথেষ্ট রূঢ় শব্দ হলেও সত্যি। আলোচনা করা যায় সাফায়েতের অ্যাকশন নিয়েও। ঢাকার ব্রিগেড কমান্ডার কর্নেল সাফায়েত জামিলের অ্যাকশন। তার অধীনে সৈন্য ছিল প্রায় 4000। সাফায়েত জামিল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে তার সৈন্য মুভ করাতে না পারার জন্য সরাসরি সেনাপ্রধানকেই দায়ী করে বলেছে তিনি তাকে কোনো নির্দেশ দেননি, তাই সে তার সৈন্য মুভ করাতে পারেনি। এরপর বলেছেন রশিদ সকালবেলা তার কাছে এসেছিল 2টি ট্যাঙ্ক এবং 2 ট্রাক সৈন্য নিয়ে। সেগুলো দেখে সে তেমন কোনো অ্যাকশন নিতে পারেনি। আসুন সকাল থেকে সাফায়েতের কিছু অ্যাকশনের পর্যালোচনা করা যাক। 1. ভোরবেলা আনুমানিক 6 ঘটিকায় সাফায়েত সেনাপ্রধানের কাছ থেকে সংবাদ পায় রাষ্ট্রপতি ভবন আক্রান্ত হয়েছে, তিনি মহা বিপদে আছেন। সাফায়েত একজন ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড কমান্ডার। তার কি করণীয় ছিল? তার কি বিপদগ্রস্ত রাষ্ট্রপ্রধানের সাহায্যার্থে তৎক্ষণাৎ সৈন্য নিয়ে রওনা দেওয়া উচিত ছিল না? সেনাপ্রধান কি তাকে অ্যাকশনে যেতে নিষেধ করেছিলেন? মেজর রশিদ ছিল সাফায়েতেরই অধীনস্থ একটি ইউনিটের কমান্ডার। তারই অধীনস্থ একটি ইউনিট এবং অধীনস্থ একজন কমান্ডিং অফিসার 15ই আগস্ট ভোরবেলা ট্রুপস নিয়ে বেরিয়ে পড়ল।
রাষ্ট্রপতি ভবন আক্রমণ করে ঘটালো এক জঘন্য হত্যাকাণ্ড। এজন্য কি রশিদ একাই দায়ী? দায়িত্ব কোনো কিছুই কি কমান্ডার সাফায়েত জামিলের উপর বর্তায় না? 2. ভোর 6টার সময় রাষ্ট্রপ্রধানকে খুন করে স্বয়ং রশিদই প্রথম ছুটে আসে 46 ব্রিগেড লাইনে কর্নেল সাফায়েত জামিলের কাছে। তাকে সেলুট ঠুকে বলে, স্যার, উই হ্যাভ কিল শেখ। অধীনস্থ অফিসার একজন রাষ্ট্রপ্রধানকে খুন করে এসে তার বসের কাছে রিপোর্ট করার পর একজন কমান্ডার হিসেবে কর্নেল সাফায়েতের কি উচিত ছিল না তৎক্ষণাৎ তাকে অ্যারেস্ট করে সেনাপ্রধানকে রিপোর্ট করা? এমনকি রশিদ ডালিমরা সাফায়েতের ব্রিগেড এরিয়াতে সারা সকাল একা একা ঘুরে বেড়ালো, কিন্তু সাফায়েতের কোনো রিয়াকশন নেই। এসব রহস্যজনক নয় কি? 3. রাষ্ট্রপ্রধান হত্যাকাণ্ডের সংবাদ সরাসরি হত্যাকারীর কাছ থেকে পেয়েও সে তৎক্ষণাৎ সেনাপ্রধানকে ফোন করে জানায়নি, বরং সে হেঁটে হেঁটে ডেপুটি চিফের বাসার দিকে রওনা দেয়। প্রশ্ন হলো, এরকম দুর্যোগ মুহূর্তে সে হেঁটে হেঁটে সময় নষ্ট করবে কেন? সময় বাঁচাতে তার গাড়ি ব্যবহার করল না সে কেন? সেই মুহূর্তে তার চিফের দিকে না গিয়ে ডেপুটি চিফ জিয়াউর রহমানের দিকেই বা সে যাবে কেন? 4. ওই সময় রশিদ ডালিমরা তার এরিয়াতে খোলামেলা হাসি খুশি ঘোরাফেরা করছিল। সাফায়েত তার এরিয়াতে 4000 সৈন্য নিয়ে কেন তাদের ঘেরাও করতে পারল না? সে ছিল ঢাকার পদাতিক ব্রিগেডের স্বাধীন একজন কমান্ডার। চরম মুহূর্তে 4000 সৈন্য নিয়ে সে নিষ্ক্রিয় বসে থাকল। দেশের রাষ্ট্রপ্রধান আক্রান্ত হয়েছেন জেনেও নিজে থেকে সে কোনো উদ্যোগ গ্রহণ করার প্রয়োজনীয়তাই উপলব্ধি করল না। সাফায়েতের এ নিষ্ক্রিয়তা ছিল ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত, এসবের গভীর বিশ্লেষণের দাবি রাখে। 5. ভোর 4:30টার দিকে তারই ব্রিগেড এরিয়ার ভেতর দিয়ে ফারুক ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হয়। প্যারেড গ্রাউন্ডে তারই জওয়ানরা তাকিয়ে তা দেখল। সাফায়েতের বাসার পেছন দিক দিয়ে ট্যাঙ্কগুলো বিকট শব্দে বেরিয়ে গেল। প্রশ্ন হলো, ফারুক কোন সাহসে বড় রাস্তা দিয়ে না গিয়ে একেবারে সাফায়েতের ব্রিগেড লাইনের ভেতর দিয়ে তার আক্রমণ অভিযান পরিচালনা করল? এটি কি কোনো পূর্ব পরিকল্পিত সমঝোতার ইঙ্গিত বহন করে? আবার রশিদই কিভাবে সাহস করে দেশের রাষ্ট্রপ্রধানকে হত্যা করে প্রথমেই সরাসরি ছুটে এসে তার বসের কাছে সরাসরি সশরীরে রিপোর্ট করে? কেউ খুন করে একান্ত সুহৃদ ব্যক্তি ছাড়া আর কারো কাছে কি ঘটনা ফাঁস করতে ছুটে আসে? 6. আমি রশিদকে একবার প্রশ্ন করেছিলাম, তোমরা তোমাদের আক্রমণ প্ল্যানে ট্যাঙ্ক, কামান সবকিছু নিয়ে দুর্বল রক্ষী বাহিনীকে কাউন্টার করার চিন্তায় থাকলে কিন্তু ক্যান্টনমেন্টে অবস্থিত সাফায়েতের শক্তিশালী 46 ব্রিগেডের কথা একবারও চিন্তা করলে না? রশিদ মুচকি হেসে জবাব দিয়েছিল, সে তো আমাদেরই লোক, তার তরফ থেকে আমরা কোনো আক্রমণ আশঙ্কা করিনি। সাফায়েত এবং তার অধীনস্থ অফিসার সবাই তো ব্যাপারটা জানত। আমার কিন্তু তখন রশিদের কথা মোটেই বিশ্বাস হয়নি। এখন সামগ্রিক ঘটনাগুলো মিলিয়ে দেখলে বুঝতে কষ্ট হয় না রশিদ একেবারে মিথ্যে বলেনি। 7. শফিউল্লাহর নির্দেশে খালেদ মোশাররফ কর্নেল সাফায়েতকে হেডকোয়ার্টারে আনুমানিক সকাল 7টার দিকে ডেকে পাঠান। কিছুক্ষণ পর তিনি সেখান থেকে সেনাপ্রধানকে ফোন করেন, স্যার, ওরা আসতে দিচ্ছে না, কথাও বলতে দিচ্ছে না। কারা তাকে আটকে রাখলো, কারা তাকে কথা বলতে দিচ্ছিল না? কর্নেল সাফায়েতের অফিসে কাদের সাহস হতে পারে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে আটকে রাখবে? খালেদ সাফায়েত ওই সময় কিসের নাটক করছিলেন? সবই শ্রোতাদের অনুমানের উপর ছেড়ে দেয়া হলো। 8. সকাল 9 ঘটিকা। সেনাপ্রধান শফিউল্লাহ এসে উপস্থিত হন 46 ব্রিগেড লাইনে। তিনি সেখানে অপেক্ষা করতে থাকেন সাফায়েত জামিলের জন্য। সে ওইখানে তার এরিয়াতেই ছিল, কিন্তু সে কাছে না এসে দূরে দূরেই থাকে। তারই স্টাফ অফিসার মেজর হাফিজ উদ্দিন এগিয়ে আসে রশিদকে নিয়ে যায় সেনাপ্রধানের কাছে। তাকে অনুরোধ করে রেডিও স্টেশনে যাওয়ার জন্য। সাফায়েতের সমর্থন না থাকলে কিভাবে তার স্টাফ অফিসার সেনাপ্রধানকে এভাবে অনুরোধ করতে পারে? কিছুক্ষণ পরেই আসেন বিমান ও নৌবাহিনী প্রধান। 3 সশস্ত্র বাহিনীর প্রধান উপস্থিত সাফায়েত জামিলের এরিয়াতে। তারা সেখানে আধ ঘন্টার উপর অবস্থান করেন। তারা মিটিং করেন, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে সাফায়েত তাদের ধারে কাছেও আসলো না, এড়িয়ে চলল। কিন্তু কেন? কেন সাফায়েত তাদেরকে এড়িয়ে চলতে চাইল? কেন ওই সময় 3 প্রধানের সামনে এসে অভিযান জোর করার তিনি দাবি জানালেন না? সেখান থেকে 3 বাহিনীর প্রধান রেডিও স্টেশনের দিকে রওনা দেন।
কিছুক্ষণ পর প্রচারিত হয় নতুন সরকারের প্রতি তাদের আনুগত্য। এতদিন পর সাফায়েতের আস্ফালন। ওরা ভীরু, ওরা খুনিদের কাছে নতজানু হয়েছে। প্রশ্ন জাগে, এতই যদি বঙ্গবন্ধুর প্রতি সাফায়েতের আনুগত্য ছিল, তাহলে তখনই তার 4000 সৈন্য নিয়ে 3 চিফ সহ ডালিম, রশিদ, ফারুক, মোস্তাক সবাইকে রেডিও স্টেশনে গিয়ে ঘেরাও করে গ্রেফতার করল না কেন? সকাল থেকে ওরাই তো এরিয়াতে ঘোরাফেরা করছিল। সকাল থেকে এত কিছু ঘটে যাচ্ছে, অথচ চরম মুহূর্তে বঙ্গবন্ধুর প্রিয় বিশ্বস্ত কমান্ডারের কোনো প্রতিক্রিয়া নেই। সকল দায় দায়িত্ব সে এড়িয়ে চলে। অবশেষে যুদ্ধ যখন শেষ হয়, তখন কমান্ডারের মঞ্চে আগমন ও তলোয়ার ঘুরিয়ে বৃথা লম্ফঝম্প। 9, একটি বড় সত্য তিক্ত হলেও সবাইকে উপলব্ধি করতে হবে। ঘটনার দিন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যু সংবাদটা ছিল সবচেয়ে বড় বজ্রপাত। এতে তাৎক্ষণিকভাবে সৃষ্টি হয় ক্ষমতার বিশাল শূন্যতা। কমান্ডাররা ভাবল, শেখ সাহেব যখন নেই, তখন তার জন্য শূন্য মার্গে ফাইট করে আর কি হবে? যা হবার তা তো হয়ে গেছে। এখন বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো। হাজার হোক, অভ্যুত্থানটা তো ঘটিয়েছে তারই জ্ঞাতি ভাইরাই। অতএব স্যালিউট দ্য রাইজিং সান। 15 আগস্ট সকালবেলা সময় যতই গড়াতে থাকে, ক্যান্টনমেন্টের সর্বত্রই জ্ঞাতি ভাইদের সাফল্যকে সমর্থন করার প্রবণতাও তত বেড়ে যায়। এর প্রতিফলন আমরা দেখতে পাই বেলা 11টার দিকে 46 ব্রিগেড হেডকোয়ার্টারে কর্নেল সাফায়েতের আগমনে। অভিযানের সাফল্যে সবাই আনন্দিত। উল্লসিত হন সাফায়েত জামিলও। উল্লসিত উপস্থিত শখানেক অফিসার। সর্বত্র কংগ্রাচুলেশনস। সাফায়েত এবং খালেদ দুজনই শেখ সাহেবের প্রিয় পাত্র হলেও ওই দিন, ওই বিশেষ মুহূর্তে তাদের কাউকে বিমর্ষ দেখা যায়নি। সময়ের বিভ্রাট। 15 আগস্ট সকালবেলা অভ্যুত্থান ঘটনাগুলো কখন কিভাবে ঘটল, কে কখন খবর পায়, এসব নিয়ে বিভিন্ন মহলে আরও যথেষ্ট বিভ্রান্তি রয়ে গেছে। আসুন প্রকৃত অবস্থা অবহিত হওয়ার জন্য ঘটনাগুলো ধারাবাহিকভাবে যাচাই করে দেখা যাক। 1, 14-15 আগস্ট রাত 10 ঘটিকার সময় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে 2 ফিল্ড রেজিমেন্ট মেজর রশিদের নেতৃত্বে তাদের কামানগুলো নিয়ে নির্মাণাধীন নিউ এয়ারপোর্ট বা বর্তমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এগিয়ে যায়। 2, প্রায় একই সময়ে মেজর ফারুকের নেতৃত্বে ক্যান্টনমেন্টের উত্তর প্রান্তে অবস্থিত বেঙ্গল ল্যান্সারের ট্যাঙ্কগুলো ইউনিট লাইন থেকে এক এক করে বেরিয়ে নিউ এয়ারপোর্টে গিয়ে সমবেত হতে থাকে। 3, মেজর ফারুক অভিযানকারী অফিসারদের চূড়ান্ত ব্রিফিং করেন আগস্ট 15 রাতে, রাত 12:30 থেকে 1টার মধ্যে। 4, ক্যান্টনমেন্ট থেকে ফারুকের নেতৃত্বাধীন বেঙ্গল ল্যান্সারের প্রথম ট্যাঙ্কটি নিউ এয়ারপোর্ট এলাকা ত্যাগ করে 15 আগস্ট ভোরবেলা 4:30। আশেপাশে তখন ফজরের আজান হচ্ছিল। শেষ ট্যাঙ্কটি যখন এয়ারপোর্ট ত্যাগ করে তখন বেলা 5টা। 5, এই গ্রুপের 20-25 মিনিট আগে অর্থাৎ আনুমানিক 4টায় রাইফেলধারী সৈন্যরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন কমান্ডারের নেতৃত্বে আপন আপন টার্গেটের উদ্দেশ্যে এয়ারপোর্ট এরিয়া ত্যাগ করে। তারা ভোর 4:45 থেকে 5টার মধ্যে সমবেত হয় ধানমন্ডির বিভিন্ন টার্গেট পয়েন্টে। মূল টার্গেট শেখ সাহেবের বাসায় আক্রমণ শুরু হতে কিছুটা দেরি হলেও অন্যান্য টার্গেট অর্থাৎ শেখ মনি ও সেরনিয়াবাদের বাসায় আক্রমণ শুরু হয়ে যায় ভোর 5টার দিকেই। ধানমন্ডি এলাকা তখন রীতিমতো রণক্ষেত্র। 6, শেখ সাহেবের বাসায় আক্রমণ শুরু হয় 5:30 থেকে। রাষ্ট্রপতি মৃত্যু মুখে পতিত হন আনুমানিক 6 ঘটিকায় অর্থাৎ 30 মিনিট পর। সময়ক্রমে দেখা যাক কে কখন বিদ্রোহের সংবাদগুলো পেলেন। 1, আক্রমণ অভিযানের খবর সর্বপ্রথম সোর্স মারফত জানতে পারেন ডিজিএফআই ব্রিগেডিয়ার রৌফ। তিনি নিজেই বিবৃতিতে স্বীকার করেন জনৈক গোয়েন্দা ডাইরেক্টর ফোন করে তাকে রাত 2:30 থেকে 3টার মধ্যে ক্যান্টনমেন্টের ট্যাঙ্ক ও সৈন্য চলাচলের জরুরি সংবাদটি দেন। যদিও ট্যাঙ্ক এর বেশ পরে বড় রাস্তায় নামে। অবশ্য ক্যান্টনমেন্টের বাইরে ভেতরে অস্বাভাবিক মুভমেন্ট আগেই শুরু হয়ে যায়। এই জরুরি গোপন বার্তা পেয়েও রৌফ চুপচাপ বসে থাকেন। তিনি রাষ্ট্রপতিকে সাবধান করে দেওয়ার প্রয়োজন বোধ করেননি।
তিনি যদি তৎক্ষণাৎ সরাসরি রাষ্ট্রপতিকে রেড টেলিফোনে সতর্ক করে দিতেন অথবা বাসার গার্ডরুমকেও ফোন করে গার্ডদের সতর্ক করে দিতেন, তাহলে হয়তো 15ই আগস্টের এই রক্তপাত নিশ্চিতভাবে এড়ানো যেত। রাত 3টা থেকে ভোর 6:30 পর্যন্ত ডিজিএফআই ব্রিগেডিয়ার রৌফ কি করলেন তা আজও রহস্যাবৃত। জানা যায় ওই সময় মহাবিপদ আশঙ্কা করে তিনি তার পরিবারকে নিয়ে বাসার পেছনের দূরে গলফ কোর্সের একটি গাছের নিচে লুকিয়ে থাকেন এবং তিনি সকালবেলা 6:30 লুঙ্গি পরে শফিউল্লাহর ব্যাটম্যান হাবিলদার হায়দারের সহায়তায় দেয়াল টপকে পেছন দিক থেকে সেনা ভবনে প্রবেশ করেন। তখন ভেতরে জেনারেল জিয়া শফিউল্লাহর সাথে কথা বলছিলেন। রৌফ তখনই হন্তদন্ত হয়ে হাজির হন। ডিজিএফআই রৌফের এসব নাটকীয় ব্যবহার এবং অস্বাভাবিক আচরণের হেতু আজও রহস্যাবৃত। 2. রাষ্ট্রপতি মুজিব এই সময়ে ব্রিগেডিয়ার রৌফকে ডিজিএফআই পোস্ট থেকে সরিয়ে অন্যত্র বদলি করবেন বলে ভেবেছিলেন। এতে রৌফ অসন্তুষ্ট ছিলেন। তিনি ডিজিএফআই দায়িত্বভার সমঝিয়ে দিতে গড়িমসি করছিলেন। পরে 15ই আগস্ট হস্তান্তর করবেন বলেই ঠিক করা হয় এবং ওই দিনেই অভ্যুত্থান সংগঠিত হয়। নবনিযুক্ত ডিজিএফআই কর্নেল জামিল ভোরবেলা রাষ্ট্রপতির ফোন পেয়েই আক্রান্ত বাড়ির দিকে ছুটে যান, অথচ ব্রিগেডিয়ার রৌফ মধ্যরাতে আক্রমণের সংবাদ পেয়েও নিষ্ক্রিয় থাকেন। রাষ্ট্রপ্রধানকে সতর্ক করার কোনো প্রয়োজন তিনি বোধ করেননি। অফিসিয়ালি তিনি ছিলেন তখনও ডিজিএফআই এর প্রধান। এসব ব্যাপার বিশ্লেষণের দাবি রাখে। ডিএমআই লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন সৈন্য ও ট্যাঙ্ক চলাচলের সংবাদ পান 4:30 থেকে ভোর 5টার মধ্যে। এরপর তিনি ছুটে আসেন সেনাপ্রধান শফিউল্লাহর বাসায় এবং তাকে অবস্থা অবহিত করেন। অর্থাৎ সেনাপ্রধানকে তিনি সম্ভাব্য অভিযানের সংবাদটি দেন ভোর 5:15 থেকে 5:30 মধ্যে। 4. এই সময় থেকে সেনাপ্রধান শফিউল্লাহ রাষ্ট্রপতিকে পাওয়ার জন্য ক্রমাগত ফোন ঘোরাতে থাকেন, কিন্তু পান না। অবশেষে 5:50 দিকে রাষ্ট্রপতিকে ফোনে পেয়ে গেলেন। রাষ্ট্রপতি তাকে বাসা আক্রান্ত হওয়ার সংবাদটি দেন। তখন সময় আনুমানিক 5:55 এরপরই 5 মিনিট পরে সম্ভবত রাষ্ট্রপতির মৃত্যু ঘটে। তখন সময় আনুমানিক 6 শুক্রবার 15ই আগস্ট 1975। 5. শেখ সাহেবের ফোন পেয়েই প্রথমে শফিউল্লাহ 46 ব্রিগেড কমান্ডার কর্নেল সাফায়েত জামিলকে ফোন করে আক্রমণের সংবাদ দেন। তখন সময় 6টা থেকে 6:05। ওই সময় অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতা মেজর রশিদে পৌঁছে গেছে সাফায়েত জামিলের বাসায় তাকে এই সংবাদ শোনাতে যে রাষ্ট্রপতিকে তারা হত্যা করেছে। 6. সকাল 6টা থেকে সকাল 8টা। এই সময়টাতে সাফায়েতের 46 ব্রিগেডের সৈন্যদল অকুস্থলে পৌঁছে যেতে পারত কাউন্টার অ্যাকশনের জন্য, যদিও শেখ সাহেবকে তখন বাঁচানো সম্ভব হতো না। এই সময় শফিউল্লাহ ও সাফায়েত জামিল নিজেদের মধ্যে ঠেলাঠেলি করতে করতে সময় পার করে ফেলেন। 7. সকাল 9:45। সেনা, নৌ, বিমান 3 বাহিনীর প্রধান সাফায়েত জামিলের ব্রিগেড হেডকোয়ার্টারে উপস্থিত। অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ একটি মিটিং, কিন্তু সাফায়েত জামিল সেখানে অনুপস্থিত। 8. সকাল 11:30। রেডিওতে 3 বাহিনীর প্রধান নতুন সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করে। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার মাত্র 5 ঘন্টার মধ্যে রেডিওতে 3 বাহিনী প্রধান আনুগত্য ঘোষণা করে। 15ই আগস্ট অভ্যুত্থানের ফারুক রশিদের সাফল্যের প্রধান কারণসমূহ ছিল নিম্নরূপ। ফারুক শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণের প্ল্যানের গোপনীয়তা রক্ষা করেছিল। 2. মূল লক্ষ্য ছিল স্থির, অভিন্ন এবং এক, অর্থাৎ 32 নং রোডের 677 নং বাড়ি দখল করা এবং রাষ্ট্রপতি শেখ মুজিবকে গ্রেফতার অথবা হত্যা। সবাই একক লক্ষ্য অর্জনেই সর্বশক্তি নিয়োগ করে। 3. রাষ্ট্রপতি শেখ মুজিব ছিলেন রাষ্ট্রের সকল শক্তির কেন্দ্রবিন্দু ও উৎস। প্রথম আঘাতেই তার নিহত হওয়ার সংবাদে সর্বত্র তাই দেখা দেয় বিরাট এক শূন্যতা এবং অনিশ্চয়তা। তার মৃত্যুতে তার সমর্থকরা মানসিকভাবে একেবারেই ভেঙে পড়ে। তাদের প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
তার মৃত্যুই ছিল রশিদ ফারুকের সাফল্যের প্রধান কারণ। 4. টোটাল সারপ্রাইজ। আক্রমণের আকস্মিকতায় রক্ষী বাহিনী, বিডিআর, মুজিব বাহিনী সবাই হতবুদ্ধি হয়ে পড়ে। কোনো বাহিনী থেকে সামান্যতম প্রতিরোধ বা প্রতি আক্রমণ আসেনি। ফলে আক্রমণকারী 2টি ইউনিট নির্বিঘ্নে তাদের অবস্থান অতি দ্রুত সুসংহত করতে সক্ষম হয়। 5. আক্রমণের ব্যাপকতায় সবাই নিশ্চিত ধরে নেয় যে এটা সেনাবাহিনীর একটি বড় অভ্যুত্থান। অতএব স্বাভাবিকভাবেই সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। সেই কারণেই অবস্থা ভালোভাবে পরখ না করে কেউ তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত থাকে। 6. মুজিব হত্যার রেডিও ঘোষণা ঢাকা ও দেশের সর্বত্র ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে। এতে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে। ঘোষণাও দেয়া হয় সেনাবাহিনীর নামে। সেটাও ছিল একটি বড় আর্ট, ব্লাফ। 7. ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত 46 ব্রিগেডের রহস্যজনক নিষ্ক্রিয়তা এবং চরম মুহূর্তে সেনাবাহিনী প্রধানের সিদ্ধান্তহীনতায় সময় নষ্ট করা। 8. আক্রমণকারীদের তড়িৎ অ্যাকশন, নির্মম হত্যাকাণ্ড, ধ্বংসযজ্ঞ চালিয়ে অতি দ্রুততার সাথে ঝটিকা আক্রমণ চালিয়ে তারা সম্ভাব্য সকল টার্গেট ধ্বংস করে। 9. আক্রমণ পরবর্তী সময়ে তড়িৎ গতিতে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা, সময়ক্ষেপণ না করে নতুন প্রেসিডেন্ট মনোনয়ন এবং 3 বাহিনী প্রধানের আনুগত্য গ্রহণের ব্যবস্থা করা। 10. ঢাকা ক্যান্টনমেন্টের সকল অফিসার ও সৈনিকবৃন্দের বিনা দ্বিধায় পরিবর্তিত অবস্থাকে সাদরে গ্রহণ ও জ্ঞাতিভাইদের উদ্দেশ্যে সাফল্য প্রকাশ। সেনা অভ্যুত্থানের প্রতি জনগণেরও প্রকাশ্য ও মৌন সমর্থন। অলৌকিকভাবে একের পর এক ঘটনাবলী সুষ্ঠু টাইম টেবিল অনুযায়ী সম্পূর্ণ হয়েছিল। কোথাও সামান্যতম বাধা বিঘ্ন ঘটেনি। 15ই আগস্ট 1975 এই সেনা বিদ্রোহীটি তাই ছিল অনেকটাই অলৌকিক ঘটনার মতো। পনেরোই আগস্ট অভ্যুত্থান একটি পর্যালোচনা। 15ই আগস্ট অভ্যুত্থান ছিল একটি ব্যতিক্রমধর্মী অভ্যুত্থান। পাক ভারতের ইতিহাসে এ ধরনের সেনা অভ্যুত্থান এই প্রথম। মাত্র গুটিকয় জুনিয়র অফিসার ও মাত্র 2টি ইউনিটের অভিযানে এমন একটি আলোড়ন সৃষ্টিকারী অভ্যুত্থান ঘটল যা কিনা একটি প্রতিষ্ঠিত সরকারের পতন ঘটিয়ে দিল। জুনিয়র অফিসারদের দ্বারা এরকম সরকার পরিবর্তনকারী অভ্যুত্থান রাজনৈতিক ইতিহাসেও খুব বেশি একটা নেই। বলা যেতে পারে এদিক দিয়ে ফারুক রশিদ সেনা অভ্যুত্থানের ক্ষেত্রে এক নতুন ইতিহাস সৃষ্টি করল। মাত্র একই দিনে এত অল্প সময়ের ব্যবধানে এতগুলো বড় বড় ঘটনা একের পর এক ঘটে গেল, যেন ঘড়ির কাঁটাকেও সেটা হার মানায়। যে কারণে ওই দিনের বিভিন্ন ঘটনার সময়ক্ষণ নিরূপণ করতে মাথা গুলিয়ে যাওয়ার উপক্রম হয়। এত বড় নাটকীয় ঘটনা রাজনৈতিক এবং মিলিটারি ইতিহাসেও এক বিরল দৃষ্টান্ত। অবাক হতে হয় এই দেখে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এত বড় কালজয়ী একজন নেতার নেতৃত্বাধীনে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তা একটিমাত্র আঘাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তার সৃষ্ট রক্ষী বাহিনী, মুজিব বাহিনী, পুলিশ, বিডিআর কিছুই করতে এগিয়ে এলো না। সময় মতো অভ্যুত্থান প্রতিরোধ করতে এরা কোনো কার্যকরী ভূমিকাই নেয়নি। এই ব্যর্থতা ছিল অমার্জনীয়। শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। ভোর 6টায় রেডিওতে ডালিমের এই ঘোষণার সাথে সাথে বিদ্যুতের মতো সারা দেশে সংবাদ ছড়িয়ে পড়ে, যা বোমার আতঙ্কের চেয়েও মারাত্মক আতঙ্ক সৃষ্টি করে জনমনে। সংবাদটি শুনে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ে। রাষ্ট্রীয় কাঠামো একক ব্যক্তিভিত্তিক হওয়াতেই এমনটি আসলে ঘটেছিল। ব্যক্তির পতনে সরকারেরও দ্রুত পতন ঘটল। শেখ সাহেব প্রথম আঘাতেই নিহত না হলে এ অভ্যুত্থান নির্ঘাত ব্যর্থ হতো, এতে কোনোই সন্দেহ নেই। আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সেনাবাহিনীর তরুণ অফিসারদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। পাকিস্তান আমলে সেনাবাহিনীর সাথে বরাবর তাদের দ্বন্দ্ব ছিল। পুরাতন সে রেশ ধরেই এই মনোমালিন্য। একমাত্র শেখ সাহেবই সেনা অফিসারদের সাথে সরাসরি সম্পর্ক রাখতেন, অন্যরা এড়িয়ে চলতেন। অপরদিকে সেনাবাহিনীর তরুণ মুক্তিযোদ্ধা অফিসাররাও আওয়ামী লীগ নেতাদের পছন্দ করত না।
কারণ তারা মনে করত দেশের মুক্তির জন্য তারা যখন যুদ্ধ করেছে তখন এইসব রাজনৈতিক নেতা পাতিনেতারা কলকাতায় বসে আনন্দ ফুর্তি করেছে। এই ধরনের মানসিকতা যথেষ্ট ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থার এতই অধঃপতন ঘটে যে সর্বস্তরের মানুষ তখন একটা পরিবর্তন কামনা করছিল। তারপর সেই পরিবর্তন যখন হলো তখন তা রক্তাক্ত হলেও সবাই যেন এটাকে বরণ করে নিল। ফারুক রশিদ দুজনই বরাবর বলেছে, শেখ সাহেবকে হত্যা করার পরিকল্পনা আমাদের ছিল না। ক্যান্টনমেন্টে ধরে এনে সেখান থেকে সরওয়ার্দী উদ্যানে নিয়ে গিয়ে বিচারের ব্যবস্থা করাই ছিল আমাদের উদ্দেশ্য। দুজনেই বলে বিচারে অবশ্যই তার ফাঁসি হতো এবং আমরা সেখানেই সঙ্গে সঙ্গে ফাঁসির আদেশ কার্যকর করতাম। এটা যুদ্ধাবস্থায় যেমনটি করা হয় ঠিক সেভাবে। অন্য কথায় তাদের যে প্ল্যান ছিল তাতে শেখ সাহেবকে হত্যা করার প্ল্যানই ছিল, তা অপারেশনের ছত্রছায়া হোক আর ট্রায়ালের নামেই হোক। তবে একজন রাষ্ট্রপ্রধানকে এভাবে সংক্ষিপ্ত ট্রায়ালে প্রকাশ্যে ফাঁসি দিয়ে বা গুলি করে হত্যা করা আরও কলঙ্কজনক ব্যাপার হতো, তাই নয় কি? 15 আগস্টের চরম মুহূর্তে জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, সাফায়েত জামিল এই তিনজনের ভূমিকাই ছিল রহস্যজনক। এই তিনজনই কি অভ্যুত্থানকারীদের সাথে আলাদা আলাদাভাবে কোনো গোপন সমঝোতা করেছিলেন? ঘটনা প্রবাহ থেকেই এসব প্রশ্নের জবাব আমাদের খুঁজে পেতে হবে। হামলাকারীগণ কর্তৃক আক্রান্ত হয়ে প্রথমেই সেনাবাহিনীর প্রধানকে ফোন না করে শেখ সাহেব বিভিন্ন দিকে যোগাযোগ করতে যাবেন কেন? তাহলে কি তিনি সেনা প্রধানের ওপর থেকেও কিছুটা আস্থা হারিয়ে ফেলেছিলেন? ভোর 6টার সময় শফিউল্লাহ খালেদ মোশাররফকে পাঠান 46 ব্রিগেডের সাফায়েতের কাছে তড়িৎ ট্রুপ মুভ করার জন্য। তিনি সেখানে গিয়ে বলেন, কেউ মুভ করছে না, বরং উল্লাস করছে। তার কথায় শফিউল্লাহ আরও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। বেলা 11টায় 46 ব্রিগেড হেডকোয়ার্টারে খালেদ ও সাফায়েত উভয়কেই দেখা যায় উল্লসিত মুডে। খালেদ মোশাররফ ওই সময় অপারেশন নিয়ন্ত্রণ করছিলেন এবং রক্ষী বাহিনী সহ অন্যান্য সবাইকে শান্ত করতে মহাব্যস্ত ছিলেন। তিনি ওই মুহূর্তে একটি বড় কাজ করেন, তা হল নিজ দায়িত্বে ফারুকের জন্য ট্যাঙ্কের গোলা সরবরাহ করার জন্য জয়দেবপুর ডিপোকে তিনি নির্দেশ দেন। ট্যাঙ্কের গোলা পেয়ে ফারুকের ট্যাঙ্ক বিরাট শক্তিতে পরিণত হয়, অথচ একটু আগে ভোরবেলাতেই তার ট্যাঙ্ক ছিল গোলাবিহীন লৌহ শকট মাত্র। ওই মুহূর্তে ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়েত জামিলের হাসি খুশি উল্লাস সবাইকেই অবাক করেছিল, কারণ এ দুজনেই ছিলেন শেখ সাহেবের অত্যন্ত প্রিয় ব্যক্তি। সকাল 8:30 ঘটিকা পর্যন্ত আর্মি হেডকোয়ার্টার ছিল সম্পূর্ণ অরক্ষিত। যখন এত বড় একটি অভ্যুত্থান ঘটছে তখন শফিউল্লাহর উচিত ছিল আর্মি হেডকোয়ার্টারের সৈন্যদের সাধারণ সতর্ক অবস্থায় বা স্ট্যান্ড মোডে রাখা। অন্তত মেইন গেটটা বন্ধ করে সরাসরি ভিজিটার্স অনুপ্রবেশ বন্ধ করা উচিত ছিল তার। কিন্তু আপৎকালীন অবস্থায় খোদ আর্মি হেডকোয়ার্টারেই সাধারণ সতর্ক অবস্থা গ্রহণ করতে সবাই ভুলে যায়। ওই দিন সকালে আর্মি হেডকোয়ার্টারে সামান্যতম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলেও সশস্ত্র জিপ নিয়ে মেজর ডালিম সরাসরি হেডকোয়ার্টারে ঢুকে সেনাপ্রধান শফিউল্লাহকে ধরে নিয়ে যেতে পারত না। এমনকি প্রস্থানের সময়ও আউটগেট বন্ধ থাকলে সে বের হতে পারত না। সতর্ক অবস্থায় থাকলে ট্রুপস আশেপাশে আত্মরক্ষামূলক পজিশনে থাকত। কিন্তু হায়, সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় সেনাবাহিনী প্রধান তার আপন হেডকোয়ার্টারে ধরা পড়লেন। এটা কি অভূতপূর্ব ঘটনা নয়? বলা বাহুল্য, ওই দিন ওই সময় সেনাপ্রধানকে ধরে রেডিও স্টেশনে না নিয়ে যেতে পারলে 15 আগস্টের ইতিহাস হয়তো ভিন্নভাবেই লেখা হতো। হয়তো জাতিকে 3রা এবং 7ই নভেম্বরের রক্তাক্ত অভ্যুত্থানও দেখতে হতো না। মেজর ডালিম যখন উন্মুক্ত স্টেনগান নিয়ে শফিউল্লাহ রুমে ঢোকে তখন সে ছিল অস্ত্র হাতে মারমুখী। শফিউল্লাহ তার সাথে যেতে অস্বীকার করলে সে হয়তো যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারত। তবে যদি হেডকোয়ার্টারে সতর্কাবস্থা থাকত এবং প্রোটেকশন ট্রুপস থাকত তাহলে শফিউল্লাহকে এভাবে জবরদস্তি অফিস থেকে ধরে নিয়ে যাওয়া সম্ভব হতো না, বরং ডালিমকেই আটক করে বন্দি করা সম্ভব হতো। আজ 19 বছর পর এই প্রশ্নটি আমার মনের ভেতর তাড়া করে ফেরে। কি হতো
যদি ওই সময় ডালিমের বন্দুকের মুখে চিফ অফ স্টাফ সেনা সদর থেকে বেরিয়ে না যেতেন? কি হতো যদি ডালিমকে সেনা হেডকোয়ার্টারে ঘেরাও করে বন্দি করা হতো? কি হতো যদি সাফায়েত সাহস করে ডালিম রশিদকে তার ব্রিগেড এরিয়াতে তার কয়েক হাজার সৈন্য নিয়ে বন্দি করে ফেলতে পারত? সাফায়েত বলেছেন তার 46 ব্রিগেডে নাকি সকাল থেকে সারা দিনই প্রস্তুত হয়ে বসেছিল। সে ছিল একজন স্বাধীন ব্রিগেড কমান্ডার। সে তো ইচ্ছে করলে যে কোনো সময় প্রতি আক্রমণে যেতে পারত। ভোরবেলা শফিউল্লাহ যখন তাকে ফোন করেছিল তখন সে কেন গেল না? তার এই রহস্যজনক নিষ্ক্রিয়তার কারণ কি? ভোর 5:15 শফিউল্লাহ যখন প্রথম ডিএমআই কর্নেল সালাউদ্দিন মারফত খবর পান, তখন তিনি যদি বিভিন্ন স্থানে টেলিফোন এবং আলোচনায় সময় নষ্ট না করে সরাসরি তার বাসার 500 গজ দূরে অবস্থিত 46 ব্রিগেডের বেঙ্গল ল্যান্সে নিজেই গাড়ি নিয়ে ছুটে গিয়ে ব্যক্তিগত নির্দেশে ইনফ্যান্ট্রি ইউনিটগুলোর কিছু ট্রুপস ঘটনাস্থলের দিকে মুভ করাতেন, তাহলে অভ্যুত্থানকারী গ্রুপের ঘেরাও করা এবং মোকাবেলা করা সম্ভব হতো। হয়তো শেখ সাহেবকে বাঁচানোও সম্ভব হতো। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে সেনাপ্রধান সকরুণভাবে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। আরও একটি বড় কারণ, কেউ বিমান হামলার কথা চিন্তা করেনি। এই সময় আক্রমণকারী ইউনিটের ওপর তড়িৎ বিমান হামলা বা এয়ার স্ট্রাইক চালালে পরিস্থিতির মোড় হয়তো সম্পূর্ণ ঘুরিয়ে ফেলা সম্ভব হতো। 15ই আগস্ট অভ্যুত্থানে কোনো বিদেশি শক্তির গোপন হাত ছিল কিনা এ নিয়ে বহু জল্পনা কল্পনা, বিশেষ করে সিআইএর কথা উল্লেখ করা হয়। আসলে অভ্যুত্থানটি সংগঠিত হয় সম্পূর্ণভাবে অভ্যন্তরীণ অসন্তোষ এবং রাজনৈতিক অর্থনৈতিক বিশৃঙ্খলা থেকে। এটাই ছিল অন্যতম এক বড় সত্য। অন্তত ফারুক রশিদ আমাকে হলফ করে বলেছে, কোনো বিদেশি শক্তির সাথে তারা এ নিয়ে কখনো যোগাযোগ করেনি। খন্দকার মোশতাক আহমেদের সাথে আমেরিকান সিআইএর যোগসূত্র রয়েছে বলে অনেকে ধারণা করেন। তবে প্রকৃত অভ্যুত্থান ঘটানোর পেছনে সরাসরি কোনো বৈদেশিক শক্তির হস্তক্ষেপের এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি। খন্দকার মোশতাক আহমেদ অগাস্ট অভ্যুত্থানে সরাসরি জড়িত থাকার প্রমাণ না থাকলেও ঘটনাপ্রবাহ প্রমাণ করে নেপথ্যে তিনি অবশ্যই ছিলেন। অভ্যুত্থানের মেজররা কোনো বিদেশি শক্তির মদদে ও উস্কানিতেও এ কাজ করেছে বলে নিশ্চিত কোনো প্রমাণ নেই। এ সম্বন্ধে আমার জ্ঞান সীমিত থাকায় এর বেশি বলা সম্ভব নয়। অগাস্ট অভ্যুত্থান সামরিক দৃষ্টিকোণ থেকে ছিল একটি গুরুত্বপূর্ণ মিলিটারি ঝটিকা অপারেশন। এই অভ্যুত্থানে সাফল্যজনক এক্সিকিউশন এবং পরিসমাপ্তিতে কার ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ ছিল, মেজর ফারুক নাকি রশিদের? সত্যি বলতে কি, ফারুক যদিও অপারেশনের মূল কমান্ডার ছিল, কিন্তু সে তো আক্রমণ গড়িয়েই খালাস। আক্রমণ পরবর্তী রিঅর্গানাইজেশন বা পুনর্বিন্যাস পর্বে দুরূহ কাজটি ঠান্ডা মাথায় যে ব্যক্তিটি সামাল দেয় সে হল মেজর রশিদ। 15 আগস্টের সকাল 6টা থেকে দক্ষ হাতে ঘূর্ণায়মান পরিস্থিতি সামাল না দিলে তাদের পুরো অভ্যুত্থানটি মাঠে মারা পড়ত। এমনকি নতুন প্রেসিডেন্ট নির্বাচন এবং তাকে ধরে আনার জটিল কাজটিও ছিল রশিদের। অতএব আমার ব্যক্তিগত মূল্যায়নে কমান্ডার ফারুকের চেয়ে মেজর রশিদের পাল্লাই বেশি ভারী। ফারুক রশিদের অভ্যুত্থান স্রেফ দুটি ইউনিটের একক দুঃসাহসিক অভিযান মনে করা হলেও ততটুকু একক কিন্তু ছিল না। ফারুক রশিদ নিজেরাই বলেছে, আমাদের পেছনে বড়রা কেউ না থাকলে কিভাবে এত বড় অভিযানে অগ্রসর হতে সাহস করতাম। এ থেকে প্রতীয়মান হয় যে তাদের পেছনে বড় র্যাঙ্কের কিছু অফিসার প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ জুগিয়েছিলেন। 46 ব্রিগেডের নিষ্ক্রিয়তাই এর একটি অন্যতম দৃষ্টান্ত। 15 আগস্ট অভ্যুত্থান ঘটনায় জিয়ার প্রসঙ্গে জেনারেল শফিউল্লাহ লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক জনমত পত্রিকায় মন্তব্য করেন, তিনি শুধু অনুমান নয়, তিনি সব কিছু জানতেন। তিনি জেনারেল জিয়া। ভোরবেলা 6টার দিকে খালেদ মোশাররফকে পাঠানো হয় সাফায়েত জামিলের হেডকোয়ার্টারে তাকে তাড়া দেওয়ার জন্যে। খালেদ সেখান থেকে শফিউল্লাহকে জানান, স্যার, ওরা আমাকে আসতে দিচ্ছে না, কিছু বলতেও দিচ্ছে না। তাদের এসব কথা আসলে কিসের ইঙ্গিত? তাহলে কি জিয়া, খালেদ, সাফায়েত এই তিনজনই অভ্যুত্থানের প্রতি নেপথ্যে সমর্থন করেছিলেন?
সামগ্রিক ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যালোচনা করে স্পষ্ট প্রতীয়মান হবে যে ফারুক রশিদ অভ্যুত্থান ঘটানোর মতো কিছু একটা ঘটনা ঘটাতে পারে, এরকম অস্পষ্ট ইনফরমেশন আলাদা আলাদাভাবে জিয়া, খালেদ, সাফায়েত, রৌফ কম বেশি গোচরীভূত হয়েছিলেন। তবে তারা খুব সম্ভবত চেপে যান এই মতলবে যে পাগলদের প্ল্যান যদি সত্যি সাকসেসফুল হয়ে যায় তাহলে ক্ষমতার মসনদে আহরণ করার সহজ সুযোগটির সদ্ব্যবহার করতে তারা যেন অন্যদের চেয়ে পিছিয়ে না থাকেন। রাষ্ট্রপতির বাসভবনের নিরাপত্তা ব্যবস্থাটি ছিল অত্যন্ত দুর্বল ও পরিকল্পনাবিহীন। গোলযোগপূর্ণ দিনগুলোতেও তার বাসস্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা কেউ চিন্তাও করেনি। বারবার প্রশ্ন জাগে, দোতলায় তার শোবার ঘরে উঠবার সিঁড়িঘরের নিচের এবং ওপরের দুটি দরজায় সারা রাত খোলা থাকবে কেন? এ দুটো বন্ধ থাকলে তো হামলাকারীদের পক্ষে সহজে উপরে ওঠা মুশকিল হয়ে পড়ত। প্রশ্নটি আমি আক্রমণকারী দলের মেজর হুদাকে করেছিলাম। সেও মাথা চুলকে তাৎক্ষণিক কোনো উত্তর খুঁজে পায়নি। এমতাবস্থায় কামাল জামালদের পক্ষে দোতলা থেকে সুবিধাজনক অবস্থায় বহুক্ষণ প্রতিরোধ লড়াই চালিয়ে যাওয়া সম্ভব হতো। এতে করে আর্মি, রক্ষী বাহিনী বা অন্যান্যদের পক্ষে মূল্যবান রিয়াকশন টাইম পাওয়া সম্ভব হতো। মনে হয় জামাল রাত্রিবেলা তার বন্ধুর পাশের বাসায় খোশ গল্প ও আড্ডা দিতে যাওয়ায় দরজা খোলা রেখে যায়, অথবা কামাল তার বাসার উপর জাসদ বা সর্বহারা গ্রুপ হামলা চালিয়েছে মনে করে দরজা খুলে উপর থেকে নিচে ছুটে এসে রিসেপশন রুমে পুলিশের কাছে যায়। সেখান থেকে সে আর ফিরে আসতে পারেনি। মোদ্দা কথা, সিঁড়ি রুমের সিকিউরিটি দরজা খোলা অবস্থায় থাকায় হামলাকারীরা বিনা বাধায় সুরসুর করে একেবারে দোতলায় রাষ্ট্রপতির শয়নকক্ষে গিয়ে হাজির হয়। রাষ্ট্রপতির বাসভবনের এই মারাত্মক নিরাপত্তার ত্রুটি তার জীবননাশের জন্য বহুলাংশে দায়ী। ফারুক রশিদের আক্রমণ প্ল্যানে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত ৪৬ ব্রিগেডকে সম্পূর্ণ অবজ্ঞা করা হয় এবং তাদের তরফ থেকে কোনো রকম বিপদ আশঙ্কা না করাটা ছিল রহস্যময় ব্যাপার। ফারুক তার সমস্ত ট্যাঙ্ক বাহিনী নিয়ে দুর্বল রক্ষী বাহিনীকে ঠেকাবার চিন্তায় থাকে। ৪৬তম ইনফ্যান্ট্রি ব্রিগেডের কথা তারা একবারও ভাবল না? এতে কি কোনো রহস্য নেই? এই প্রশ্নটি প্রথমে আমি ফারুককে করেছিলাম। সে বলল, এটা রশিদকে জিজ্ঞেস করুন, কারণ সেই সামহাও ৪৬ ব্রিগেডকে ম্যানেজ করেছিল। আমি মেজর রশিদকে সরাসরি এই প্রশ্নটি করলাম। তার মুখে রহস্যভরা মুচকি হাসি। রশিদকে আবার জিজ্ঞেস করলাম, তোমরা শুধু রক্ষী বাহিনীর দিকে হামলা করার চিন্তা করলে, কিন্তু শক্তিশালী ৪৬ ব্রিগেডের দিক থেকে কোনো প্রতি আক্রমণের আশঙ্কা করলে না কেন? রশিদের ঠোঁটে আবার মুচকি হাসি। তবে এবার সে বলল, স্যার, ব্যাপারটা আপনি বুঝে নিন। তার কথা শুনে আমি তাজ্জব বনে গেলাম। তাহলে এই জন্যই কি ভোরবেলা শফিউল্লাহ ফোন পাওয়ার পরও সাফায়েত জামিল তার ট্রুপস মুভ করতে গড়িমসি করে? তাহলে এই জন্যই কি ভোরবেলা হত্যাকাণ্ডের পর মেজর রশিদ প্রথমেই ছুটে আসে ৪৬ ব্রিগেড লাইনে সাফায়েত জামিলের কাছে? আমরা মুজিবকে হত্যা করেছি এই ঘটনা প্রকাশ করার পর সঙ্গে সঙ্গেই তো সাফায়েত রশিদকে তার এরিয়াতে আটক করা উচিত ছিল, তাই নয় কি? তা না করে সে রশিদের সাথে হেঁটে ডেপুটি চিফের বাসার দিকে রওনা দেয় কেন? তাছাড়া সে চিফের দিকে না গিয়ে ডেপুটি চিফের কাছে বা যাবে কেন? বোধ করি এই জন্য ফারুক তার ট্যাঙ্কগুলো সোজা বড় রাস্তা দিয়ে না গিয়ে ৪৬ ব্রিগেড লাইনের মধ্য দিয়ে সরু বাইপাস রোড হয়ে অগ্রসর হয়। উদ্দেশ্য সাফায়েত জামিলকে জানিয়ে যাওয়া যে তারা টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি তাই? অগাস্ট অভ্যুত্থানের সময় সাফায়েত জামিলের দ্বৈত ভূমিকা অবশ্য পরবর্তী পর্যায়ে তার হাঁক ডাকের জন্য সবার কাছে গোপন থেকে যায়। অথচ খালেদ মোশাররফের মতো সাফায়েত জামিলও ছিল শেখ সাহেবের অত্যন্ত প্রিয় ব্যক্তি। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ছিলেন একজন মহান জনপ্রিয় নেতা। তার আঙ্গুলি হেলনে লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতার জন্য প্রাণ বলি দিয়েছে। তিনি ছিলেন বাঙালি স্বাধীনতা আন্দোলনের আপোষহীন একজন নেতা। অবাক ব্যাপার, তার করুণ মৃত্যুতে কোথাও টু শব্দটি উচ্চারিত হল না। তার বিশাল জনপ্রিয়তা হঠাৎ করে কোথায় যেন হাওয়ায় উড়ে গেল। কেন তার মৃত্যুতে জনতার বিপ্লব হলো না? কেন জনতার প্রতিরোধ গড়ে উঠল না? তাহলে ৭৫ এসে তিনি কি সত্যি সত্যি সাধারণ মানুষের ভালোবাসা হারিয়ে ফেলেছিলেন?
তিনি কি সাধারণ মানুষের ধর্মপ্রবণতায় আঘাত দিয়েছিলেন? তিনি কি সেনাবাহিনীকে বিশ্বাস করেননি? তিনি কি বাঙালিদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি? তবে কোথায় ছিল তার ব্যর্থতা? ইতিহাসের প্রয়োজনে এগুলো খতিয়ে দেখার গুরুত্ব রয়েছে। যে ব্যক্তি বাঙালি জাতির স্বাধীন সত্তার জন্য মোহাম্মদ আলী জিন্নাহর সময় থেকে আইয়ুব খাঁ, ইয়াহিয়া খাঁর সময় পর্যন্ত আজীবন সংগ্রাম করেছেন, জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন, তার ভাগ্যে একটি করুণ মৃত্যুই কি জাতির কাছ থেকে প্রাপ্য ছিল? অগাস্ট অভ্যুত্থানের দুটি দিক আছে, একটি রাজনৈতিক, অন্যটি সামরিক। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে অগাস্ট ঘটনার বিচার বিশ্লেষণ করলে স্বীকার করতেই হবে যে 15ই অগাস্ট অভ্যুত্থান ছিল বাংলা পাক ভারত উপমহাদেশের এক অভূতপূর্ব ঘটনা, একটি নাটকীয় সশস্ত্র অভ্যুত্থান। এর আগে এই উপমহাদেশে কেন বিশ্বের কোথাও জুনিয়র অফিসারগণ কর্তৃক এত বড় একটা অভ্যুত্থান এত সাফল্যের সাথে বাস্তবায়ন করার দৃষ্টান্ত বিরল। মাত্র 12 ঘন্টার ব্যবধানে একটি প্রতিষ্ঠিত সরকারকে উৎখাত করে নতুন সরকারের পত্তন, সবই এক অবিশ্বাস্য কাহিনী বটে। রাষ্ট্রপতি মুজিবুর রহমান তখন প্রবল প্রতাপশালী ব্যক্তি। তার অঙ্গুলি হেলনে আর্মি, বিডিআর, পুলিশ, রক্ষী বাহিনী আর হাজার হাজার স্বেচ্ছাসেবী বাহিনী মুহূর্তে ছুটে যেতে প্রস্তুত। তারই বিরুদ্ধে একটা সশস্ত্র উৎখাত অভিযান পরিকল্পনা দুঃসাহসিক কাজই বটে। অভিযান যেভাবে শুধুমাত্র 2টি ইউনিটের লোকজন দিয়ে শুরু হয়, তাতে সামান্য প্রতিরোধে যে কোনো মুহূর্তে তা ব্যর্থ হতে পারত। ব্যর্থতা ও সাফল্য ছিল অতি ক্ষীণসূতায় ঝুলানো। মাত্র কজন তরুণ অফিসার শুধুমাত্র 2টি ইউনিটের উপর ভরসা করে কত বড় ঝুঁকি নিয়ে যে অভিযান চালিয়েছিল তা আজ ভাবতেও অবাক লাগে। জুনিয়র অফিসার বিধায় তাদের প্রতি এই 2টি ইউনিট ছাড়া আর কোনো আর্মি ইউনিট বা ফরমেশনের সমর্থনও ছিল না। কেউ আবার কিছু জানতও না। এই অভিযানে মিলিটারি অপারেশনের প্রত্যেকটি প্রিন্সিপাল বা সমরনীতির চমৎকার সমন্বয় ঘটেছিল, যেমন মেইনটেনেন্স অফ এইম, সিকিউরিটি অফ ইনফরমেশন, সারপ্রাইজ অ্যান্ড ডিসেপশন, টাইমিংস, বোল্ড অ্যান্ড কুইক এক্সিকিউশন, কুইক কনসলিডেশন অ্যান্ড রিঅর্গানাইজেশন, এক্সপ্লয়টেশন অফ সাকসেস। সবচেয়ে মজার ব্যাপার হলো, সামরিক বাহিনীর নামে ক্ষমতা দখলের ঘোষণা থাকলেও সামরিক বাহিনীর চিফ সহ সকল সিনিয়র অফিসাররাই এই অভ্যুত্থানের প্ল্যান প্রোগ্রাম সম্পর্কে ছিলেন সম্পূর্ণ অজ্ঞ। বরং 15 আগস্টের ভোরবেলা খোদ ঢাকা ক্যান্টনমেন্টের সকল অফিসার ও সৈনিকবৃন্দ একটি সেনা অভ্যুত্থানের সংবাদ পেয়ে যার পর্নায় বিস্মিত হয়। সবার চোখে ধুলো দিয়ে সবাইকে বোকা বানিয়ে কজন তরুণ অফিসার গোটা সামরিক বাহিনীকে যেভাবে একটি অভ্যুত্থানের ভোজবাজি দেখালো, তা সামরিক বাহিনীর জন্য এক বিরাট বিস্ময় হয়ে থাকবে। 71-এর মুক্তিযুদ্ধের পর ইসলামিক ভাবধারা ও ইসলামপন্থী রাজনৈতিক সমাধি রচিত হয়েছিল। অগাস্ট অভ্যুত্থানের পর আকস্মিকভাবে ইসলামপন্থী দলগুলোর উপর থেকে নিষিদ্ধ আবরণ অনেকখানি সরে গেল। আবার তারা ভেসে উঠবার সুযোগ পেয়ে গেল। সমাধি রচিত হল বহু বিতর্কিত বাকশালের। প্রমাণ হল, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ সত্ত্বেও এদেশে ধর্ম সাধারণ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভবিষ্যতে। রাজনৈতিক দিক দিয়ে বলতে গেলে তো বলা যেতে পারেই, এরকম সশস্ত্র অভ্যুত্থান ভবিষ্যৎ হিংসা ও সশস্ত্র রাজনীতির বীজও বপন করেছিল। জনগণ হয়তো বাকশাল আওয়ামী লীগ সরকারের পরিবর্তন চেয়েছিল, কিন্তু শেখ সাহেবের ও তার পরিবারের মর্মান্তিক মৃত্যু তারা অবশ্যই কামনা করেনি। শেখ সাহেব ছিলেন বাঙালি জাতীয়তাবাদ ও স্বাধীনতা আন্দোলনের জনক, জাতির অবিসংবাদিত নেতা, যার প্রতি বাংলার মানুষ তাদের শ্রদ্ধা ও ভালোবাসা অকৃপণভাবে উজাড় করে দিয়েছিল। ভবিষ্যতে এত বিশাল মাপের বেসামরিক রাজনৈতিক নেতার উত্থান অন্তত এ দেশে ঘটার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। বাঙালি জাতির ইতিহাসে জাতি ধর্ম নির্বিশেষে এত অধিক সংখ্যক লোক কোনোদিন একটি ব্যক্তির পেছনে এত অন্ধভাবে দাঁড়ায়নি। এত বিশাল জনসমর্থন ও জনপ্রিয়তা নিয়ে তার মতো রাজনৈতিক নেতার ব্যর্থতা ও অকাল মৃত্যু চিরশোষিত এই অভাগা জাতির জন্য দুর্ভাগ্য ছাড়া আর কি বলা যেতে পারে।
তার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সামরিক শাসনের এবং সামরিক গোষ্ঠীর লোকজনের রাজনৈতিক অঙ্গনে প্রবেশের পথ প্রশস্ত করে দিল, যার প্রভাব থেকে মুক্ত হওয়া হয়তো এই জাতির পক্ষে কোনো দিনও সম্ভব হবে না। শেষ হল কর্নেল অবসরপ্রাপ্ত M.A. হামিদ PSC রচিত 3টি সেনা অভ্যুত্থান ও না বলা কিছু কথা এই গ্রন্থটির প্রথম অভ্যুত্থান 15ই আগস্ট 1975 সাল। পরের পর্বে আমরা চলে যাব দ্বিতীয় অভ্যুত্থান 1975 সাল, সেই একই বছরের শেষার্ধে ঘটিত 3রা নভেম্বরের অভ্যুত্থান, খালেদ মোশাররফের উত্থান ও পতনের কাহিনী। সবাইকে পরের পর্ব শোনার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।